বাচ্চা কোলে রাখা যতটা ভালো লাগার ঠিক ততটাই কষ্টজনক। দীর্ঘক্ষণ একই ভঙ্গিমায় বসে থাকলে হাত পা সহ কোমর ঝিমঝিম করে। অদ্রিতারও তেমন হয়েছে। এই মুহূর্তে মনে হয়েছে কোমরখানা ভেঙে গিয়েছে। বাবুটা কোলের মধ্যে আরামসে ঘুমাচ্ছে, পিঠ চুলকানোর অভাবে শুয়ে গিয়েছে। সেই যে অহনা এবং আতিয়া বেগম ঢুকেছে কক্ষে, আর বের হওয়ার নামই নিচ্ছে না। বিরক্ত অদ্রিতা বিড়বিড় করে বলে, তোকে আমি কখনোই কোলে নিব না রে বাচ্চা। তোর মা, নানু আর মামা বড্ড পাষাণ। তারা কি আমাকে রোবট ভাবে? আশ্চর্য। তখনই সেখানে উপস্থিত হয় সিয়াম। সে মূলত ডিনার করতে নেমেছে। এভাবে অদ্রিতাকে একা বসে থাকতে দেখে যেন হাতে চাঁদ পেয়ে গেল। টি শার্টখানা টেনে টুনে ঠিক করে এগিয়ে যায় অদ্রিতার পাশে। অদ্রিতা, কি করছো? এতক্ষণ হতাশায় ডুবে থাকা অদ্রিতার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। সে একটু সরে সিয়ামকে বসার জায়গা করে দেয় এবং বলে, সিয়াম ভাইয়া, বসুন আমার পাশে। সিয়াম হাসি মুখে বসে পড়ে। ওকে একটু কোলে নিয়ে, ভাইয়া, আমার হাত পা কোমর ভেঙে যাচ্ছে। সরল সিয়াম অদ্রিতা থেকে নিয়ে নেয় বাবুকে। প্রথমবার নয়, এর আগেও হাসপাতালে গিয়ে কোলে নিয়েছে কয়েকবার, তাই খুব একটা অসুবিধা হলো না। অদ্রিতা দাঁড়িয়ে পড়ে, হাত পানের একটু ব্যায়াম করে নেয়। তারপর বলে, ওরে সিয়াম ভাই, আমি কোন কসাইয়ের আস্তানায় এসে পড়লাম? এখানকার কারোই মানবিকতা নেই। মানবিক শব্দটা মানব বোধ হয় তারা জানে না। সিয়াম নিজেও চেষ্টা করে মানবিকতার নামে কি। শব্দটা কেমন নতুন নতুন লাগছে তার কাছে। চতুর অদ্রিতা কপাল কুঁচকে কোমরে হাত দিয়ে সিয়ামের সামনে দাঁড়ায় এবং বলে, বাই দ্য ওয়ে, আপনি জানেন মানবিকতা মানে? শুকনো ঢোক গেলে সিয়াম অনবরত ঘাড় নেড়ে জানায় সে জানে না। দীর্ঘ শ্বাস ফেলে অদ্রিতা সিয়ামের পাশে বসে সিয়ামের ভঙ্গিমায় বলে, আপনি খুব ভালো সিয়াম ভাই। লাজুক হাসে সিয়াম। লজ্জায় তার মুখখানা লাল হয়ে থাকে। অদ্রিতা তাকে ভালো বলল মানে গলে যাচ্ছে, পটে যাচ্ছে। সিয়ামকে পছন্দ হয়েছে। খুব তাড়াতাড়ি তাদের প্রেম হবে, তারপর বিয়ে। উফ, আর ভাবতে পারছে না সিয়াম। লজ্জা মাটিতে গড়াগড়ি খেতে ইচ্ছে করছে। এভাবে বলিস না অদ্রিতা, আমার লজ্জা লাগে। লজ্জা তো লাগবেই। আপনি বড্ড সরল, সোজা এবং বলদ। মানবিকতা মানে জানেন না? সি সি, লজ্জা পাওয়ার উচিত আপনার। সুইসাইডও করতে পারেন। সিয়ামের হাসি মাখা মুখখানা মুহূর্তে কালো হয়ে যায়। কাঁদো কাঁদো নয়নে তাকিয়ে থাকে অদ্রিতার মুখ পানে। অদ্রিতার গালে হাত দিয়ে মুচকি হাসে। মানবিকতা জানে, ইচ্ছে আমার আসিফ আদনান। কি যে কিউট উনি, জানেন? কয়েকদিন আগে আমার হাতখানা ধরে নাম্বার লিখে দিয়েছে। কতটা মানবিক একবার চিন্তা করুন। সিয়াম চিন্তা করে, হাত ধরে নাম্বার লিখলেই মানবিক হওয়া যায়? তাহলে তো আজকে থেকে সিয়াম মানবিক হওয়ার যুদ্ধে লেগে পড়বে। প্রতিটা মেয়ে হাতে তার ফোন নাম্বার লিখে দিয়ে আসবে। তারা নিশ্চয় বীরপুরুষ ভাববে সিয়ামকে। আসিফ আদনান কে অদ্রিতা? কে আবার? আমার ফিউচারের বাচ্চার বাবা, বর্তমান বয়ফ্রেন্ড, আমার ক্রাশ, আমার হিরো, আমার সুপারস্টার, আমার কলিজার টুকরা, আমার ভালোবাসা, আমার ফুসফুস, আমার কিডনি, আমার নাড়ি ভুঁড়ি, আমার হৃদয়, আমার। বুঝেছি বুঝেছি। অদ্রিতা মুচকি এসে থেমে যায়। গাল ভুলিয়ে সিয়াম, মানে এই টুকুনি মেয়ে এখন নাক টিপলে দুধ পড়বে, তার নাকি বয়ফ্রেন্ড আছে, আবার বিয়ে হয়েছে। কি একটা অবস্থা! এইসব মেয়েদের জন্য সমাজটা উচ্ছে চলে যাচ্ছে। দামড়া দামড়া ছেলেগুলো বিয়ের জন্য মেয়ে খুঁজে পাচ্ছে না। এদের একটা বিহিত করা দরকার। সিয়ামের ভাবনার মাঝে বাবুটা উচ্চস্বরে কেঁদে উঠে। অদ্রিতার কোলে তুলে নেয়। অহনা কক্ষে গিয়ে পা বাড়ায়। অসহায় সিয়াম মুখ গোমড়া করে বসে থাকে। ক্লাবের ড্রিঙ্কের গ্লাস হাতে বসে আছে আবরার। একটা চুমুকও দেয়নি এখন পর্যন্ত। সিয়াম অনবরত চুমুক দিয়ে যাচ্ছে। ইভান মেয়েদের দিকে তাকিয়ে আছে ঢ্যাপ ঢ্যাপ করে। আবরারের ভয় এখান থেকে সরতে পারছে না। আমান গভীর মনোযোগ দিয়ে কিছু একটা ভাবছে, আর আহাত একটু পর পরই হাই তুলছে। মারাত্মক ঘুম পাচ্ছে তার। এখানে আসা মোটেও ইচ্ছে ছিল না। শুধুমাত্র ওরা এসেছে বলে সে এসেছে।
দীর্ঘক্ষণ নীরবতা পালন করে সিয়াম বলে উঠল, ভাই, জীবনটা বাপ্পারাজের মতো হয়ে গিয়েছে। যার দিকে তাকাই তারই বিয়ে হয়ে যায়। ইভান বলে, লাস্ট বার অদ্রিতার দিকে তাকিয়েছিলি? আর সেই আগে থেকে ম্যারিড ছিল তো? শুধু ম্যারিড বয়ফ্রেন্ড আছে তার, আসিফ আদনান। সে নাকি আবার সুপারস্টার। আহারদের ঘুম ছুটে যায়। ইভান মনোযোগ দেয় সিয়ামের পানে। আর আমান চেয়ার থেকে পড়ে যাচ্ছিল প্রায়। কি বলছিস মামা? সিয়াম দীর্ঘশ্বাস ফেলে এবং তখনকার ঘটনা ওদের বলে। এবার আবরাম ড্রিঙ্কসের গ্লাস চুমুক দেয়, এক চুমুকে গোটা গ্লাস ফিনিশ করে। ইভান গালে হাত দিয়ে বলে, ঘটনা তো বুঝলাম না। আব্বার বলল সে তার বউ, সে বলেছে তার বয়ফ্রেন্ড আছে। 2 2 4 না হয়ে 8 কেন হয়ে যাচ্ছে বুঝতে পারছি না কিছু। সিয়াম বলে, ঘটনা হচ্ছে আব্বার আর আদ্রিতের বিয়েটা অ্যাকচুয়ালি হয়নি। ওরা হাতে থাকা গ্লাসটা শক্ত করে মুঠো করে ধরে আবরার। মুহূর্তে কাঁচের গ্লাসটা ভেঙে ঘুরিয়ে যায়। কিছু সংখ্যক কাঁচের টুকরো পরে আবরারের হাতে গল গল করে ও রক্ত ঝরতে থাকে। চিন্তিত সিয়াম এক পলক আবরারের দিকে তাকাচ্ছে তো আরেক পলকে গোটা ক্লাবটার পর্যবেক্ষণ করছে। ও তো স্টেজে 10-12টা মেয়ে নাচছে, কিছু ছেলে তাদের সাথে যোগ দিয়েছে, কিছু মেয়েরা ড্রিঙ্ক করছে। বাই এনি চান্স আকবর কি এটা দেখে গ্লাসটা ভাঙলো, নাকি তার শক্তি দেখালো, নাকি অদ্রিতার বয়ফ্রেন্ডের কথা শুনে এমনটা করলো? কোনটা হতে পারে? ইভান অতি দ্রুত নিজের পকেট থেকে রুমাল বের করে আকবরের হাতে চেপে ধরে। আমার ভুরু কুঁচকে তাকিয়ে আছে। এই মুহূর্তে আকবরকে হাজারখানা প্রশ্ন করলো, কোনো জবাব মিলবে না। ঢের জানা আছে ওদের, তাই অহেতুক প্রশ্ন করে এনার্জি লস করছে না। আহাদ আবার হাই তুলে তার ঘুমের রেশ আবার চলে এসেছে। এই মুহূর্তে একখানা বালিশ আর খাট পেলে নিমিষে ঘুমের দেশে পাড়ি জমাতে পারত। সিয়াম গালে হাত রেখে আকবরের পানে ঝুঁকে এবং সরল স্বরে শুধালো, আর ইউ জেলাস আকবর? অদ্রিতার বয়ফ্রেন্ড আছে শুনে হট হয়ে গেলি? আহাদ পুনরায় হাই তুলে বলে, আরে ধুর, আশেপাশে হতো মেয়ে অথচ ওকে পাত্তা দিচ্ছে না, তাই এদের অ্যাটেনশন পেতে এমনটা করলো। ইভান একখানা গ্লাস তুলে নেয়, নিজেও ভাঙার ট্রাই করতে করতে বলে, ভাই পারছি না কেন? ভাঙে না তো। সিয়াম গাঁটটা মারে ইভানের কপালে এবং বলে, পেট পারফরমেন্স না করা অবধি ভাঙবে না রে পাগল। আনাম বলে, আমাদের আবরার তাসনিন শত বেড পারফরমেন্স ভালো করছে নাকি? আমার তো মনে পড়ে না। সিয়াম মুখ বাঁকিয়ে বলে, ও সব গোপন কার্যকলাপ তোকে দেখে করবে, ইডিয়েট। আমান কিছু বলতে যাবে তার আগে আবরার দাঁড়িয়ে পড়ে আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে গটগট পায়ে বেরিয়ে যায় ক্লাব হতে। সিয়াম দৌড় দেয় আবরারের পিছনে। হতাশ নয়নে ইভান, আমান এবং আহাদ তাকিয়ে থাকে। রাতে আনুমানিক 2টো বাজে। অদ্রিতা প্রচণ্ড খিদে পেয়েছে। রাতে 2-3 বার খাওয়ার স্বভাব তার। এই যেমন সন্ধ্যার একটু পরে একবার খাবে, তারপর 10টা নাগাদ একবার, আর 2-3টের দিকে একবার। অদ্রিতার মধ্যে জীবন মানে খেতে হবে, খেতে হবে মানে জীবন, সর্বক্ষণ কেটে থাকা আর গুলুমুলু হওয়া। খাওয়া ছাড়া এ জীবন আর কিচ্ছু নেই। অদ্রিতার সাথে অ্যানি খেতে উঠে পড়েছে। বোধহয় তাদের খিদে পেয়েছে। গোটা বাড়িটা অন্ধকারে ঢেকে আছে, যেন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সুইজারল্যান্ডে বিদ্যুৎ চলে যায় না, দেশ যতটা উন্নত ভেবেছিল ততটা নয়। বাংলাদেশে কিছু কিছু দেশও পেয়েছে। হতাশ অদ্রিতা অতি সাবধানে বিছানা থেকে নামে, পা নাড়িয়ে নাড়িয়ে জুতো খুঁজে এবং পেয়েও যায়। বালিশের পাশে ফোন রয়েছে। বেমালুন সে কথা ভুলেই গিয়েছে অদ্রিতা। এই তো ডিনার করে আতিয়া বেগমের থেকে ফোন নিয়েছে, বাবার সাথে কথা বলবে বলে, কিন্তু কল করেছিল আসিফ আদনানকে। বিদেশি নাম্বার থেকে কল করা। আসিফ বোধ হয় জানতেই পারে নি কে কল করেছে, তাই রিসিভ করলো না। একটুখানি মন খারাপ হয়েছিল অদ্রিতার। পর মুহূর্তেই তার মোটা মাথায় একখানা বুদ্ধি আসে। টেক্সট করে, আমি অদ্রিতা, বিদেশে চলে এসেছি, ফ্রি হয়ে কল করিয়েন।
অ্যানিকে কোলে নিয়ে কানার মতো হাতড়িয়ে হাতড়িয়ে রুম থেকে বের হয়। ঘুটঘুটে অন্ধকারে নিজের অস্তিত্বটাও টের পায় দায়। এবার অদ্রিতা কিচেন অবধি যাবে কিভাবে? অ্যানি বোধ হয় ভয় পেল, তাই উচ্চস্বরে ম্যাও করে আওয়াজ তুলে থাকে। অদ্রিতা চট জলদি চেপে ধরে অ্যানির মুখ, হুঁশিয়ারি দিয়ে বলে, চুপ কর বেয়াদব, এই বাড়ির একটা গন্ডার আছে, তোর শব্দ পেলে বাঘের মতো গর্জন তুলে এগিয়ে আসবে, খেপা ষাঁড়ের মতো হুঙ্কার তুলে ধমক দেবে। একবার ভাবতে না আমার মতো হাতির ভয়ে বাচ্চা অদ্রিতা। মুসা যেতে পার, বাকিটা শেষ করার আগে শক্তপোক্ত কিছুর সাথে ধাক্কা অদ্রিতা ছিটকে পড়ার আগে একজোড়া শীতল হাত জাপটে জড়িয়ে ধরে অদ্রিতার কোমর। একজোড়া অধর এসে ঠেকে অদ্রিতার কপালে। ভূমিকম্পের ন্যায় কেঁপে ওঠে মেয়েলি কায়ায়। বিড়াল ছানাটা পড়ে গিয়েছে ফ্লোরে এবং গলা ছেড়ে চিৎকার করে যাচ্ছে মিউ মিউ শব্দে। আবরার অদ্রিতাকে সোজা করে দাঁড় করিয়ে কোমর থেকে হাত সরায়। চাপা গম্ভীর স্বরে, সুধা এখানে কি চাই? অদ্রিতা স্বস্তির নিঃশ্বাস ফেলে, যাক বাবা, বাঘের কাছাকাছি চলে এসেছে। এখন অন্ধকারে ভূতপিত কোনো কিছু ভয় নেই। বাঘ ঠিক ঢিসুম ঢিসুম করে সবগুলো বৃন্দাবনে পাঠিয়ে দিতে সক্ষম হবে। অদ্রিতা চঞ্চল ভঙ্গিমা অ্যানিকে খুঁজতে খুঁজতে জবাব দেয়, আর বলিয়েন না, সুইজারল্যান্ড আমার বা দেশ, এখানে কারেন্ট থাকে না বাংলাদেশের মতো অনুন্নত দেশ একটা। আর আপনাকেও বলি হারি, এত বড় বাড়ি কিনেছেন, একটা জেনারেটর কিনতে পারেননি? সেসব বাদ দিলে একটা চার্জার লাইট তো কিনতে পারেন। বেচারা আমি। বাকিটা শেষ করার আগে বাড়ি কানায় কানায় আলো চলে যায়। আশ্চর্য অদ্রিতা খানিকটা ঘুরে ঘুরে দেখে পরপরই খুশি হয়ে বলে, এই তো কারেন্ট চলে এসেছে। আমার না ভীষণ খিদে পেয়েছে, খেয়ে আসি। ঠিক আছে বড় ভাই, বলে এনিকে কোলে তুলে নেয় আর গটগট পায়ে নেমে পড়ে নিচে। বলা তো যায় না আবার কখন কারেন্ট চলে যাবে। কারেন্ট থাকতে থাকতে খাওয়া শেষ করতে হবে। আবার বিরক্তি নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে বলে, ডিসগাস্টি। ভীষণ সুস্বাদু খিচুড়ি। পেট পুড়ে খেয়ে ঢেউ তুলে অদ্রিতা অ্যানিকে দিয়েছিল। সেও লক্ষ্মী বাচ্চার মতো চেটেপুটে খেয়েছে। এবার দুজনের পেট ঠান্ডা হয়েছে। বেসিনে থালা রাখা আসার পথে খেয়াল করে তার টি শার্টে রক্ত লেগে আছে। এ বাবা, রক্ত আসলো কোত্থেকে? চিন্তিত অদ্রিতা দাঁত দিয়ে নখ কাটতে কাটতে পায়চারি করে, কোথা থেকে আসলো, কোথা থেকে আসলো। এতবার মনে পড়ে আবরার তার কোমর জড়িয়ে ধরেছিল। বাই এনি চান্স আবরারের হাত থেকে রক্ত লেগেছে? তার কি হাত কেটেছে? উদার মনে অদ্রিতার মায়া হয়। সে চট করে ভেবে ফেলে একবার দেখে আসবে। যাই ভাবা সেই কাজ। অ্যানিকে কোলে তুলে এক দৌড়ে এগিয়ে নেয় আকবরের রুমের দিকে। মাঝপথে দেখা হয় সিয়ামের সাথে। সে সবই বাড়িতে ঢুকলো। অদ্রিতা বলে উঠল, সিয়াম ভাই, খেপা ষাঁড়ের কি হাত কেটেছে? মিনিট দুয়েক সময় লাগে সিয়ামের বুঝতে খেপা ষাঁড়টা আসলে কে। যখন বুঝতে পারে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। বাহ, মারাত্মক নাম দিয়েছে তো। বা অদ্রিতা, সুন্দর নাম দিয়েছে তো। রাখুন সুন্দর নাম। কেটেছে কি না বলুন। কাটেনি তো। আবরার তাসনিন কাচের ডিঙে গ্লাসে মুঠো করে ধরেছিল। ব্যাস, গ্লাস ভেঙে গুড়িয়ে গেছিল। আর কিছু সংখ্যক কাজ তার হাতে ঢুকে গেল। আঁখি পড়ল বড় বড় হয়ে। অদ্রিতা, খেপা ষাঁড় তাহলে হিরো হওয়ার পায়তারা শুরু করেছে। দেখতে শুনতে খারাপ না। হিরো হলে হতে পারে, তবে এখনই তার মাটিতে পা পড়ে না। হনুমানের মতো ব্যবহার করে। একবার হিরো হয়ে গেল তো সে আসমানে উড়বে। ভাই আমি যাচ্ছি, হ্যাঁ, তার হাতটা দেখে আসি। শ্যাম কিছু বলবে তার সুযোগ না দিয়ে একদৌড়ে চলে যায় অদ্রিতা। একদম আবরারের কক্ষের সামনে গিয়ে থামে। অ্যানিকে কোলে নিয়ে নামিয়ে আলতো করে ধাক্কা দেয় দরজা। ব্যাস, খুলে যায়। অদ্রিতার দাঁত দিয়ে ঠোঁট কামড়ে মাথাখানা ঢুকিয়ে দেয়। সাথে সাথেই স্তব্ধ হয়ে যায়। এসব কি দেখছে সে? সি সি সি, লোকটা এত অশ্লীল। অদ্রিতা একবার ভেবে নেয় মাথা সরিয়ে নেবে, শত হোক ভাই তো। পরমুহূর্তভাবে অদ্রিতা দেখে নেয় এরকম হট হট দৃশ্য আর কখনোই দেখতে পাবি না।
অশ্লীল জিনিসে সকলের নজর বেশি। একবার ভুল করে তাকালো, দ্বিতীয়বার ইচ্ছে করে চোখ দুটো সেদিকেই চলে যায়। এটা অদ্রিতার ক্ষেত্রে না, কি সকলের ক্ষেত্রে জানা নেই তার। শুধু জানে এই মুহূর্তে দৃষ্টি সরাতে মন চাচ্ছে না। মন বলছে দেখতে থাকো। এমন দৃশ্য সচরাচর সামনে পড়বে না। তার মস্তিষ্ক বলছে, ছি অদ্রিতা, তোর না বয়ফ্রেন্ড আছে, তুই না অন্য একজনকে ভালোবাসিস, তাহলে পরপুরুষের পানে নজর দিচ্ছিস কি করে? লজ্জা নেই তোর? আবার তাসকিন নিজ কক্ষের ড্রেস চেঞ্জ করছে। শার্ট দীর্ঘক্ষণ আগেই খুলে ছুঁড়ে মেরেছে কোথাও একটা। আশেপাশে দৃষ্টি ফিরিয়ে শার্ট হদিস পায় অদ্রিত। তার আর জিন্সখানা একমাত্র খুলে ফেলল। এখন তার পরনে ছোট্ট প্যান্ট, ধবধবে ফর্সা শরীর, কোথাও লোমের ছিটে ফোটাও দেখা যাচ্ছে না। বড় বড় চুলগুলো কপালে এসে পড়ছে, গোলাপি অধরে ভীমরুলে কামড়িয়েছে, মনে হয় লাল লাল দেখাচ্ছে, এবং একটু ফোলা ফোলা ঠোঁট মেলে হেসে সে জানে না। চাপ দাড়িতে কণ্ঠে নালী উচ্চ জিনিসটা ঢেকে ফেলেছে, বুকের দুপাশে দুটো কয়লা, তারপর তার একটু নিচে নাভিকুণ্ডল, ওয়ান টাইম একখানা ব্যান্ডেজ লাগানো, পেটে বাঁ পাশে, গোটা গায়ে এবং পিঠে অনেক অনেক ছোট ছোট ক্ষত, যেন 1971 সালের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিল। তখন বুলেটের আঘাতে কিংবা শরীর লাঠি মাইর পড়েছিল সর্ব অঙ্গে। অদ্রিতা ফ্যাল ফ্যাল নয়নে খানিকক্ষণ তাকিয়ে থাকে, অনেকক্ষণ। এতপর বিড়বিড় করে বলে, প্রতিটা মানুষকে আদর করে হাতি ডাকি, তাই বলে তাকে হাতির মতো দেখতে হতে হবে? এটা কোনো মানে হয়? নির্লজ্জ অদ্রিতা নিজ দৃষ্টি টেনে হেঁচকেই সরিয়ে নেয় আবরারের পান হতে। মাথাখানা বের করে আনে দরজা হাতল থেকে। সোজা হয়ে দাঁড়িয়ে শরীর ছড়িয়ে রাখা ওড়নাখানা মাথায় পেঁচে ভদ্রসভ মেয়ে হয়ে নেয়। এতপর মনে পড়ে অ্যানির কথা। তখন তো অ্যানিকে নামিয়ে দিয়েছিল, দুষ্টটা আবার কক্ষে ঢুকে পড়ল না তো? চিন্তিত অদ্রিতা পুনরায় অ্যানির খোঁজে কক্ষে উঁকি দিতে উদ্যত হয়। তখনই নজর পড়ে ফ্লোরে লুচু অদ্রিতার লুচু বিড়াল আরাম করে শুয়ে আবরারকে চেঞ্জ করতে দেখছে। হতাশ অদ্রিতা দীর্ঘ শ্বাস ফেলে বিড়বিড় করে বলে, না নিজে মানুষ হতে পারলাম, আর না তোকে মানুষ করতে পারলাম। আমার মতো চরিত্রের গুণ কোথা থেকে পেলি রে সোনা? অ্যানি পা টেনে তাকে সরিয়ে দিতে চায়। বিরক্ত হয় বিড়ালটি, কেমন করে তাকে অদ্রিতার পানে হাত পা নাড়িয়ে ছোটাছুটি করে বোঝায় সে দেখবে। অদ্রিতা বুঝল না, তাই কোলে নিতে যায়। চালাক অ্যানি। মালিকের হাতে খামচি কেটে ঢুকে পড়ে কক্ষে। অদ্রিতা ভেংচি কাটে, বিড়বিড় করে বলে, তোকে সহ আমাকে একদিন নির্লজ্জ বেহাইয়া তকমা লাগিয়ে অনুন্নত দেশে সুইজারল্যান্ড থেকে জুতো পেটা করে তাড়াবে। আতিয়া হাতির বাচ্চার ছেলে আবরার, হাতি ওরফে গোলামের পুত। দেখে নিস তুই। অদ্রিতা বেমালুম ভুলেই বসেছিল সে আসলে কেন এসেছিল এ কক্ষপানে। চলে যাওয়ার জন্য পা বাড়াতে মনে পড়ে, তারপর মনে পড়ে অ্যানিকে রেখে চলে গেলে বাঘ মামা বিড়াল মেরে দিবে। শুকনো ঢোক গেলে অদ্রি পরপরই দরজা টোকা দিয়ে বলে, আসসালামু আলাইকুম বড় ভাইয়া, ভালো আছেন? আমি একটুখানি আপনার কক্ষে ঢুকতে চাচ্ছি, অনুমতি পেলে ঢুকবো। কৃপা করিয়া ঢুকাবার অনুমতি প্রেস করুন বাঘ মামা থুক্কু। জাহাপানা, ভেতর থেকে গম্ভীর স্বরে জবাব আসে, এতক্ষণ উকিঝুঁকি মারার সময় পারমিশন নিয়েছিলে? চুরি করতে গিয়ে চোর ধরা পড়লে যেমন পরিস্থিতি হয়, অদ্রিতার অবস্থা তেমন হয়েছে। উজ্জ্বল মুখখানা পাংশু হয়ে গিয়েছে। লোকটা তো এই দিকে তাকায়নি, তাহলে কি করে বুঝলো? বার কয়েক শুকনো ঢোক গিলে একবার ভাবে এক দৌড়ে চলে যাবে, পরপর মনে মনে নিজেকে নির্দোষ প্রমাণ করার শখ জাগে। অগদ্য ইনোসেন্ট ফেস করে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে কক্ষের ভিতরে। কপালে ভাঁজ ফেলে আঁখি পল্লব ছোট ছোট করে নিরপরাধের সুরে জবাব দেয়, আমি তো এসেছিলাম আপনার হাত দেখতে, আপনার ফুলো ফুলো বডি দেখতে নয়। আর উকি দিয়ে হাত দেখছিলাম, অন্য কিছু নয়। আমার চোখ খুব ভালো।
আপনি যে নেংটি পান পরেছিলেন সেটা একদমই দেখিনি। অদ্রিতা ভাষণ শুনতে শুনতে কাবাডের পানে এগোয় আকবর। শান্ত ভঙ্গিমায় কাবাড খুলে কালো রঙের টি শার্ট বের করে এবং পরপরে গায়ে জড়িয়ে নেয়। বিরক্ত হয় অদ্রিতা। আর একটু থাকতো খালি গায়ে, ফুলো ফুলো মার্সেল ভাস ভাস বুক, দেখতে দারুণ লাগে তার। শাহরুখ খানের বডি দেখে কতবার ক্রাশ খেয়েছে। এই শক্ত না নরম ছুঁয়ে দেখার স্বাদ পোষণ করে হৃদয়ে। অ্যানি আকবরের পিছন পিছন ঘুরছে, সে সেই দিকে যাচ্ছে, সেও সেই দিকে যাচ্ছে। মনে মনে তার ইচ্ছে জেগেছে আকবরের কোলে ওঠা, ছুঁয়ে দেওয়া। নিজে লালন পালন করা বাচ্চাটি মনোভাব বুঝতে 2 সেকেন্ড সময় লাগে না অদ্রিতার। সে বাঁকা হেসে আওড়ায়, ওরে আমার অ্যানি, একটু লজ্জা শরম বাঁচিয়ে রাখ সোনা, মায়ের মতো হোস না। নিজের কথা শেষ করে সামনে তাকাতে দেখতে পায় তার ঠিক নাক বরাবর আকবর দাঁড়িয়ে আছে, বুকে হাত গুছিয়ে। অদ্রিতা মাথা উঁচু করে এক পলক তাকায় আকবরের পানে, পরপরে কেবল হাসি দিয়ে বলে, এখন তাহলে যাই ভাইয়া, অনেক রাত হলো, ঘুমাবো। ডিস্টেন্স মেনটেন করে চলবে আমার থেকে, ফার্দার আমার সামনে আসবে না। তোমাকে আমার পছন্দ। আকবরকে কথা শেষ করতে না দিয়ে অদ্রিতা বলে ওঠে, আপনাকেও আমার পছন্দ না, আপনার সামনে আসার ইচ্ছে নেই, জাস্ট মানবতার খাতিরে এসেছিলাম। এরপর থেকে আর যেখানে সেখানে মানবতা দেখাতে আসবো না, যত সব আজুইরা ঢং। মুখ বাঁকিয়ে মুহূর্তে প্রস্থান করে অদ্রিতা। অ্যানি কি বুঝলো কে জানে, সেও সুর করে মালিকের পেছনে চলে যায়। আকবরের ঠোঁটের কোণে এক চিলতে হাসি দেখা মিলল বোধহয়, পরপরই সেটা মিলিয়ে যায়। আতিয়া বেগম ছেলের সাথে ভালো মতো দুর্দণ্ড কথা বলতে পারেনি এখন পর্যন্ত। পারেনি বললে আকবর তাকে সময় দিচ্ছে না। এই তো সকালে ঘুম থেকে উঠে ছেলের জন্য কফি করে এনেছিল, কিন্তু কক্ষে প্রবেশ করে দেখে ছেলে নেই, গোটা বাড়িতে কোথাও নেই, মানে সে চলে গিয়েছে। হতাশ আতিয়া মন খারাপ করে কিচেনে ঢোকে রান্না করতে। অহনা এবং তার বাচ্চার ছোপায় বসে আছে। মা মেয়ে এক অসাধারণ দৃশ্য দেখা যাচ্ছে। অসুস্থ মা ঠিক করে বসতে পারছে না, তবু বাচ্চাকে কোলে নিয়ে হাসি মুখে এটা ওটা বলছে, আর অবুঝ শিশু হাসছে। অদ্রিতা খানিকক্ষণ তাকিয়ে তাকিয়ে দেখছে। তার জীবনে অনেক না পাওয়া রয়েছে, মন খারাপের অনেকগুলো কারণ আছে, কিন্তু কখনোই তার মন খারাপ হয় না, কখনো কান্না পায় না। 13 বছর বয়সে মা মারা গিয়েছে। মাকে কবরে শুয়ে রেখে আসা 3 ঘন্টা বাদে বাবা দ্বিতীয় বিয়ের কথা শোনে অদ্রিতা। জানতে পারে তার বাবা সিঙ্গাপুরে আরেকটা বিয়ে করেছে। হয়তো সে খবর জানতে পেরে মা পরলোক গমন করেছে। না হলে ভালো মানুষ হঠাৎ করে মারা যেতে পারে। মা হারা অদ্রিতার দায়িত্ব নেওয়ার মতো কেউ ছিল না। তাই সেই দিন অদ্রিতার দাদা জোর করে তার দায়িত্ব তুলে দিয়েছিল আতিয়া বেগমের কাঁধে। কিসের একটা পেপারে সাইন করিয়ে সারা জীবনের জন্য আতিয়া বেগম একসাথে বেঁধে দেওয়া হয়েছিল অদ্রিতাকে। বলা বাহুল্য, আতিয়া বেগম কখনোই দায়িত্ব হেলাফেলা করেনি। মায়ের মতো আগলে রেখেছে তাকে, চাওয়া পাওয়া সবটা পূরণ করেছে এবং এখনও করছে। প্রতি মাসে বাবার নির্দিষ্ট অ্যামাউন্ট টাকা পাঠায় অদ্রিতার অ্যাকাউন্টে, কিন্তু আতিয়া বেগম সেই টাকা খরচ করতে দেয় না। অদ্রিতা একটা ব্যাপার ভেবে দেখে, তার মা সব দায়িত্ব পালন করলেও তাকে বিয়ে দিচ্ছে না কেন? এই তো 21 বছর হয়ে গিয়েছে তার, কয়েকদিন পরে 22-এ পড়বে। বুড়ি হয়ে যাচ্ছে অথচ মা বিয়ের কথা ভাবছে না। অদ্রিতার কপাল ভাঁজ ফেলে এগিয়ে যায়, অহনার পাশে বসে চিল্লিয়ে বলে ওঠে, মা তুমি আমার বিয়ে দিচ্ছ না কেন? আমার যে বিয়ের বয়স হয়ে গিয়েছে, ভুলে গেছো? তখনই আবরাম আর সিয়াম বাড়িতে ঢুকলো এবং তারা সম্পূর্ণ কথা শুনেছে অদ্রিতার। অহনা অদ্রিতার কোলে তুলে দেয় বাচ্চাকে এবং একটু আরাম করে বসে। সদ্য সিজার করা হয়েছে, দীর্ঘক্ষণ বাচ্চা কোলে রাখলে প্রেশান হয়ে ওঠে। অদ্রিতা বাচ্চাকে কোলে নিল ঠিকই, তবে মনে মনে বিড়বিড় করে বলে, কত বছরের যেন যে আমার কোলে তুলে দিল আল্লাহ জানে। ইদানিং অ্যানি ভীষণ জেলাস ফিল করে। এই যে অদ্রিতার কোলে ছোট্ট বাচ্চা, যাকে এই মুহূর্তে টপাটপ চুমো খাচ্ছে, এটা দেখে তার হিংসে হচ্ছে। মনে হচ্ছে তাকে গুরুত্ব কমে দিচ্ছে। অসহায় এনে বসে পড়ে অদ্রিতার পায়ের কাছে, কুটুর কুটুর নয়নে তাকিয়ে থাকে, অপেক্ষা করে কখন এই বাচ্চাটা
নামবে তার মালিকের কোল থেকে। আতিয়া বেগম একটার পর একটা বাটি এনে রাখছে টেবিলে। একটু আগে যে অদ্রিতা মস্ত বড় একটা খানা কথা বলেছেন, বেমালুম ভুলে গিয়েছেন বোধ হয় তিনি। কোনো জবাব দিল না, প্রতিক্রিয়াও করল না। কেন কেন কেন? আবরার সান্ত্বনানে তাকিয়ে আছে অদ্রিতার পানে। সিয়াম একবার অদ্রিকা দেখছে তো আর একবার আবরারকে। এত পর কিছু একটা চিন্তা করে একগাল হাসে। বা হাতে চুলগুলো পিছনে ঠেলে টি শার্টখানা টেনে টুনে ঠিক করে নেয়। পকেট থেকে ফোন বের করে তার স্ক্রিনে নিজের চেহারাখানা একবার দেখে নেয়। আদ্রিতা, তোমার জন্য একটা ছেলে দেখেছি, বলতে বলতে এগিয়ে যায়। একদম অদ্রিতার পাশে গিয়ে বসে পড়ে। অহনা ছোট ছোট নয়নে সিয়ামের পানে তাকিয়ে বলে, তোকে কে দায়িত্ব দিচ্ছে অদ্রিতার জন্য ছেলে খোঁজার? অহনা, তুই সারাদিন বলদি থেকে যাবি। আমিও বাংলাদেশি, অদ্রিতা বাংলাদেশি, তো আমার একটা দায়িত্ব রয়েছে না? অদ্রিতা, বলো, দায়িত্ব আছে না? অদ্রিতা খুশি হয়ে কিছু বলতে যাবে তার আগে আতিয়া বেগম বলে উঠে, আমি কখনো অদ্রিতার বিয়ে দেব না। সিয়াম হাসি মুখটা চুপসে যায়। সেই সাথে অদ্রিতারও। তাকে বিয়ে দেওয়া হবে না কেন? মানে সারা জীবন সিঙ্গেল কাটতে হবে? গম্ভীর রাতে বরের সাথে রোমান্স করা যাবে না? চুমো খাওয়া হবে না? বাচ্চার মা হওয়া হবে না? বরের কোলে ওঠা হবে না? এটা মানা যায়? অদ্রিতা মানতে পারবে? কখনোই না। রোমান্স করার জন্য হলেও বিয়ে করতে হবে। আচমকা অদ্রিতা চিৎকার করে দাঁড়িয়ে পড়ে, চিল্লিয়ে বলে, মা, আমার বিয়ে করতে হবে। একটা জীবনে জামাই আদর ছাড়া কাটাতে পারবো না আমি। চারজন সদস্য বড় বড় নয়নে তাকায় অদ্রিতার পানে। আবার জল শক্ত করে ফেলে। ইচ্ছে করছে ঠাটে একটা থাপ্পড় বসিয়ে দিতে। বেয়াদব একটা। আতিয়ার অহনা হেসে ফেলে। সিয়াম আফসোসের সুরে বলে, তোমার মতো করে বলতে পারি না বলে আজও আমি সিঙ্গেল। লজ্জা পায় অদ্রিতা। এত জোরে বলা উচিত হয়নি। এতগুলো বড় বড় মানুষ। ছি অদ্রিতা, ছি। তুই তো দেখছি সত্যি সত্যি চরিত্রহীন হয়ে যাচ্ছিস। চরিত্রে ও নেই তোর। কাচুমাচু হয়ে বসে পড়ে। আতিয়া প্লেটে খাবার পরিবেশন করতে করতে বলে, আমার দুটো সন্তান, তাদের কাছে আমার কোনো মূল্য নেই। বছরের পর বছর চলে গিয়েছে, তারা কখনই আমার খোঁজ নেয়নি। হ্যাঁ, প্রতি মাসে মোটা অঙ্কের কিছু টাকা পাঠিয়েছে। দীর্ঘদিন জন্ডিস ভুগেছি। বাড়ির প্রত্যেকটা সদস্য বদনাম দিয়েছিল আমি বুড়ো বয়সে প্রেগনেন্ট হয়েছি। আমার ছেলে মেয়ের পাশে থাকলে এমন বদনাম দেওয়ার সাহস কারো হতো না। আমার বেঁচে থাকার অবলম্বন অদ্রিতা। এই মেয়েটাকে বুকে জড়িয়ে বেঁচে আছি আমি। আমার সুখ দুঃখে এই একটা মানুষকেই পাশে পাই। তাকে বিয়ে দিয়ে পরের ঘরে পাঠালে যে আমি একদম নিঃস্ব হয়ে যাব, একাকিত্বে মরে যাব। বলতে বলতে আঁখিতে অশ্রু জমে আতিয়া বেগমের। আবেগে ভেসে যায় অদ্রিতা। তার কান্না পায়। আতিয়া বেগমের দুঃখের কথা শুনে নিজের দুঃখের কথা মনে করে। চিরন্তন সত্য কথা হচ্ছে, অদ্রিতা আতিয়া বেগমকে ছাড়া আর কেউ নেই। এই মানুষটি না থাকলে অদ্রিতা একাকিত্বে মরে যেত। অহনার হাতে উল্টো পিঠে চোখে পানি মুছে নেয়। সবাইকে সেন্টি খেতে দেখে অদ্রিতা বলে ওঠে, ইয়ে মা, তোমার যদি আরও একটা ছেলে থাকতো তাহলে তাকে আমি বিয়ে করতে পারতাম। তারপর সারা জীবন একসাথেই থাকতাম। দারুণ হতো না? আবরার বড় বড় পা ফেলে নিজ কক্ষে পানে অগ্রসর হয়। এতক্ষণ কেউ তাকে খেয়াল করেনি। আতিয়া বেগম পায়েসের বাটি হাত দিয়ে এক দূরে এসে দাঁড়ায় আকবরের সামনে। বলে, শুভ জন্মদিন বাবা। তোর বাকিটুকু শেষ করতে পারে না আতিয়া বেগম। আকবর তাকে পাশ কাটিয়ে চলে যায়। আতিয়া বেগম ধপ করে বসে পড়ে ফ্লোরে। আজ তার ছেলে জন্মদিন, তাই তো সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলের পছন্দের সকল কিছু একা হাতে রান্না করেছে। ভেবেছিল আজকের দিনটা একবার তার সাথে ভালো করে কথা বলবে, পায়েস খাবে, কিন্তু তার কিছু হলো না। খুব বেশি ভুল করেছিল কি সে? মস্ত অপরাধী। সিয়াম হতাশ হয়। অহনা কেঁদে ফেলে। অদ্রিতা চল শক্ত করে ফেলে। একরাশ রাগ জন্মায় আবরের উপর। ইচ্ছে করছে বড় বড় চুল কেটে টেনে ছিঁড়ে দিতে। সেই সকালে কারো আরও খাওয়া হয় না। আতিয়া বেগম নিজ কক্ষের দরজা আটকে কাঁদছে। অহনা তৈরি হতে গিয়েছে। আজকে তাকে হাসপাতালে যেতে হবে চেক আপ করাতে। অহনার স্বামী হিমেল এবং শাশুড়ি হেসে বসে আছে। তারাই নিয়ে যাবে ডাক্তারের কাছে।
বাবু এখন হিমেলের কোলে। অদ্রিতা অ্যানিকে কোলে নিয়ে একটু বাইরে বের হয়। আজকের প্রথমবার বাইরে বের হলো অদ্রিতা। কাউকে বলে আসেনি, সাথে এনেছে আতিয়া বেগম এর ফোনখানা। আসিফ আদনান রিপ্লাই করছিল মেসেজে এবং বলেছে আজকে কল দিবে। এখানকার মেয়েগুলো বেশ সুন্দর, জিন্স টপস শর্ট এবং ড্রেস পরুক তাদের বেশ সুন্দর লাগে। অদ্রিতা রাস্তা এক কোনায় গিয়ে হাঁটছে এবং রাস্তা দিয়ে যত মানুষ যাচ্ছে সবাইকে পর্যবেক্ষণ করছে। সরু রাস্তা, দুপাশে রয়েছে ছোট বড় বাড়ি। বাংলাদেশে ঢাকা শহরের মতো উঁচু উঁচু বিল্ডিং দেখা যাচ্ছে। বিরক্তি, যানজট নেই। রিক্সা, টোটো, টেম্পু, ঠেলাগাড়ি কিচ্ছু নেই। শুধু একটু পরপর লাল সাদা রঙের 4 চাকা গাড়ি দেখা যাচ্ছে। খুব বেশি জোরে ড্রাইভ করছে না, বরং রয়ে শয়ে ধীর সুস্থে হাঁটতে হাঁটতে কত দূরে চলে এসেছে জানে নাই অদ্রিতা, তবে পা ব্যথা করছে। কোলে থেকে এনিকে নামিয়ে রাস্তার পাশে বসে পড়ে। তখনই ফোন বেজে ওঠে। স্ক্রিনে আসিফ আদনান নামটা ভেসে উঠেছে। অদ্রিতার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। তাড়াহুড়ো করে রিসিভ করে। হ্যালো, আমি অদ্রিতা। ওপাশ থেকে হাসির শব্দ ভেসে আসে। হ্যাঁ, চিনতে পেরেছি, কল করেছি। কেমন আছো? ভালো আছি, আপনি? আমিও ভালো আছি। সুইজারল্যান্ডের কোথায় আছো? জুরিক শহরে মেবি। সেখানে আমার নানু বাড়ি, বছরে একবার যাওয়া হয় আমার। কতদিন থাকবে তুমি? 2-3 মাস মনে হয়, ঠিক জানি না তো। ঠিক আছে, আমি আসছি এই মাসের মধ্যে। জুরিক নদী দেখেছো? আমাকে এখানে ঘুরতে নিয়ে যাওয়ার মতো কেউ নেই, কিচ্ছু দেখতে পারিনি। আচ্ছা আমি এসে ঘুরতে নিয়ে যাব। অদ্রিতার খুশি আর দেখে কে মনটা নেচে ওঠে পেখম তুলে। কিছু বলার জন্য হাঁ করে তখনই ভেসে আসে এক গম্ভীর কণ্ঠস্বর। এই নিয়ে 3 বার এই কণ্ঠ শুনল অদ্রিতা। এখানে কি করছো? চমকে পিছনে থাকা অদ্রিতা। কালো রঙের একখানা গাড়ি থেমে আছে ঠিক তার পিছনে। গাড়ির কাঁচ নামানো। সেই কাঁচের মধ্যে দেখা যায় আবরার তাসকিনের গম্ভীর মুখশ্রী। হাত ফসকে ফোনখানা পড়ে যায় অদ্রিতার। অ্যানি পরিচিত মুখ দেখে এক দূরে গাড়ির নিকট চলে যায়। মিউ মিউ আওয়াজ তুলে ডোর খোলার ইঙ্গিত করে, কিন্তু পাষাণ আবরার খোলে না ডোর। অদ্রিতা মাথা নিচু করে ফেলে কোলে মধ্যে পড়ে থাকা ফোনখানা তুলে কানে ধরে ছোট স্বরে বলে, আমার ভাই এসেছে, রাখছি, পরে কল করব। পরপরই কান থেকে ফোন নামিয়ে দাঁড়িয়ে পড়ে। আকবরের কপালে ভাঁজ পড়ে। ভাই এসেছে? ভাই? আকবর তার ভাই হয়? অদ্রিতা দাঁড়িয়ে পড়ে। 2 পা এগিয়ে এসে অ্যানিকে কোলে তুলে নেয় এবং মাথা নিচু করে বলে, ঘুরতে এসেছিলাম, যাচ্ছি বাসায়, বলে হাঁটতে শুরু করে। আকবর গাড়ি থেকে নামে। বড় বড় কদমে অদ্রিতার সামনে এসে দাঁড়ায়। প্রথমে হাত থেকে ফোনটা টেনে নিয়ে ছুঁড়ে মারে দূরে অজানায়। ফোনখানা কোথায় গিয়ে পড়েছে তার হদিশ নেই। অদ্রিতা বড় বড় নয়নে তাকায় আকবরের পানে। এটা কি করলেন আপনি? মায়ের ফোন, এটা ফেললেন কেন? কৈফত দেওয়ার মতো মানুষ আকবর নয়, তাই কোনো কৈফত না দিয়ে অদ্রিতা বা হাতখানা মুঠোয় পুরে নেয় এবং টানতে টানতে গিয়ে নিয়ে আসে নিকটে। অদ্রিতার সমান তালে বকবক করতে থাকে, কি করছেন আপনি? আমাকে জোর করতে হবে না, ভালোভাবে বললেই আমি গাড়িতে বসবো। হাত ছাড়ুন, টানাটানি দরকার নেই তো। তবে সে কথা শোনে না আকবর। গাড়ি দরজার কাছে এনে অদ্রিতা হাত ছেড়ে দেয়। পরপর নিজে বসে পড়ে ড্রাইভিং সিটে এবং অদ্রিতা টেনে নিয়ে নিজের কোলে বসিয়ে দেয়। আশ্চর্য অদ্রিতা, কয়েক সেকেন্ড সময় লাগে যা কোথায় বসে আছে বুঝতে। পরপর অনুভব করে তার পিঠের ওপর দিয়ে একটা দড়ি চলে এলো, মানে গাড়ির সিট বেল্ট বেঁধে নেয় আকবর অদ্রিতা সহ। এটা কি করছেন? এভাবে কি করে যাব? আমাকে পাশে বসিয়ে দিন, নিচু স্বরে বলে অদ্রিতা। অ্যানি পড়ে আছে পাশের সিটে। সে গাড়িতে উঠতে পেরে খুশি। অদ্রিতার সাথে কি হচ্ছে সেদিকে খেয়াল নেই। আকবর যেন শুনছে না অদ্রিতার কথা। তবে অদ্রিতা চুপ থাকতে পারছে না। এভাবে বসা যায়? ছি ছি, অস্বস্তি জেঁকে ধরেছে। লজ্জা গাল দুটো টকটকে লাল রং ধারণ করেছে। চোখের সামনে আকবরের প্রশস্ত বুক ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছে না। নাকে ভেসে আসছে জেন্টেলস পারফিউম, এর কড়া ঘ্রাণ। গলা শুকিয়ে কাঠ কাঠ হয়ে গিয়েছে। ইতিমধ্যে হাত পায়ে মৃদু কম্পন অনুভব করছে। অদ্রিতা পুনরায় বলে, ভাইয়া আমাকে। বাকিটুকু শেষ করার আগে একবার চাপা স্বরে বলে উঠে, অ্যাম ইয়োর হাজব্যান্ড। কি বলছেন এসব?
এলক্ষণের কথা নিয়ে মজা করবেন না প্লিজ, ভয়াত্মক স্বরে বলে অদ্রিজা। জবাব দেয় না আব্বার, তাকায় না অদ্রিতার পানে, বরং খুবই মনোযোগ সহকারে ড্রাইভ করতে থাকে। অদ্রিতা বড় বড় নয়নে তাকিয়ে আছে আব্বার মুখ পানে। খুবই কাছাকাছি রয়েছে মুখখানা, যতটা কাছাকাছি থাকলে একে অপরের নিঃশ্বাসটা শব্দ শোনা যায় ঠিক ততটাই কাছাকাছি। এই মুহূর্তে অদ্রিতা আবিষ্কার করলো লোকটা থুতনিতে কাটা দাগ রয়েছে। দাড়ির জন্য দাগটা দেখা যায় না, আর বা চোখের পাশে একটা ছোট তিল রয়েছে, একদমই ছোট, কাছাকাছি ছাড়া নজরে পড়বে না। তারপর লোকটার বুকের ভিতর হতে টিপটিপ আওয়াজ আসছে, হার্টবিট দূরত্ব চলছে বোধ হয়। অদ্রিতা ব্যাপারখানা শিওর হওয়ার জন্য নিজে বা হাতখানা চেপে ধরে আহ্বারের বুকে পাশে মাথাখানা এগিয়ে কান খাড়া করে। না, ঠিক শুনছে, টিপটিপি করছে। মেয়ে মানুষ কোলে বসে থাকলে শুধু হার্টবিট নয়, আরও অনেক কিছুই ফাস্ট চলে। ভূমিকম্পের ন্যায় শোনালো আকবরের কথাখানা। সাইক্লোন যেন হঠাৎ করে এসে কাঁপিয়ে দেয় প্রকৃতি, ঠিক তেমন আকবরের কথাখানা কাঁপিয়ে দিল আদ্রিতার সমস্ত সত্তা। অন্যরকম শোনালো লোকটার কণ্ঠে। ডার্ক রোমান্টিক মুভিতে হিরো যখন নায়িকার সাথে রোম্যান্স করার মতো থাকে, তখন এক দুই খানা কথা বলে সুলভ হয় যে, ঠিক তেমন শোনালো। লোকটার বইয়ের কপালে শনি রবি সোম সব রয়েছে। দেখা গেল সর্বক্ষণ বউকে কোলে নিয়ে ভুলভাল বার্তা বলে গেল। বা এমন হতে পারে বদ্ধপক্ষে 4-5 দিন আটকে দিল। ও মাই গড! শুকনো ঢোক গিলে অদ্রিতা আগে বলল বন্ধ করে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা চালায়। অ্যানি পাশে চিটে গায়ে লিয়ে দিয়েছে। কুটকুটে নয়নে একবার আদ্রিকা দেখছে, পলক ফেলছে না চোখের, আবার কিছুই বলছে না, যেন অদ্রিতাও আবার মুভি করছে আর অ্যানি সে চিন দেখছে। একটু নড়ে চড়ে উঠে অদ্রিতা আবরারের কাঁধে হাত দিয়ে একটু ভালো করে বসার চেষ্টা করে। তখনই আবার ফের বলে উঠে, ডোন্ট ডিস্টার্ব। কপালে ভাঁজ পড়ে অদ্রিতার। কখন সে ডিস্টার্ব করলো? উল্টো সেই তো অদ্রিতাকে ডিস্টার্ব করছে। হাতে ভেজা ভেজা কিছু অনুভব করতে অদ্রিতা নজর দেয় একবারের গলায়। ঘেমে গিয়েছে লোকটা, কিন্তু কেন? ওয়েদার তো ঠান্ডা, শীতের পোশাক পরার মতো ওয়েদার, তাহলে এই হাতি ঘামছে কেন? আশ্চর্য। হঠাৎ গাড়ি থেমে যায়। অদ্রিতা হুঁশ ফেরে। ততক্ষণে একবারকে অনুভব করতে এত ব্যস্ত ছিল যে কখন পথ ফুরিয়ে গিয়েছে খেয়ালই করেনি। আমরা চোখ বন্ধ করে অদ্রিতার কোমরে হাত রাখে, গভীরভাবে ছুঁয়ে দেয় কোমরের ভাঁজ। পুনরায় কেঁপে ওঠে অদ্রিতা, নিজের হাতখানা রাখে আকবরের হাতের উপর এবং বল প্রয়োগ করে ছাড়ানোর চেষ্টা করে। রিনটিনিয়ে বলে, আমি নামব। বিরক্ত হলো বোধ হয় আকবর। চোখ মুখ কুচকে চোখ খুলে অদ্রিতা নিচু মুখে পানে তাকে গম্ভীর স্বরে ভয়ঙ্কর কিছু অশ্লীল বাক্য আওড়ায়। অদ্রিতার চোখ মুখ খিচে বন্ধ করে ফেলেছে, কান দিয়ে যেন ধোঁয়া বেরোচ্ছে তার। ছি, লোকটা এত অশ্লীল। বিড়বিড় করে বলে, আপনি প্লিজ মুখ ফুল স্টপ মেরে থাকুন, মুখ খুলে ভূমিকম্প হয়ে যাবে। আবার বোধ হয় শুনতে পেল অদ্রিতার কথা, তাই তো চাপা স্বরে বলে উঠল, ভূমিকম্প এখনো হয়নি। আসিফ আদনান নামটা আর একবার শুনলে ভূমিকম্প হয় তোমার ছোট দেহখানায়। সহ্য করতে পারবে না, মরে যাবে। নিজের বক্তব্য শেষ করে সিট বেল্ট খুলে গাড়ির দরজা খুলে দেয় আকবর। অদ্রিতা যেন এটাই অপেক্ষা করছিল। তাড়াহুড়া করে নেমে পরে আকবরের কোল হতে। কোনো দিক না তাকিয়ে এক দৌড়ে চলে যায় মূল ফটকের ভিতরে। দরজার সামনে দাঁড়িয়ে বুকে হাত দিয়ে জোরে জোরে দুটো শ্বাস টানে। এতক্ষণ যেন শ্বাস আটকে ছিল। লোকটার ভয়ঙ্কর, শুধু ভয়ঙ্কর না, নির্লজ্জ। ছি, কী সব কথা বলে, মুখে কোনো ব্রেক নেই, অসভ্য হাতি একটা। জিভ দ্বারা ঠোঁট ভিজে নেয় অদ্রিতা। কলিং বেল চেপে দাঁড়িয়ে থাকে। একবার পিছু ঘুরে উকি দিয়ে ফিরেছে ইতিমধ্যে। মনে হচ্ছে এই বুঝি লোকটা পিছনে চলে আসলো আর আবারও কিছু ভুলভাল বাক্য আওড়ালো। বা অদ্রিতাকে, না না সিসি, লোকটা আর এমন করবে না। অ্যানি। অদ্রিতা পা ঘেঁষে দাঁড়ায়। সে মাত্রই দৌড়ে এলো। মিনিট দুয়েক পর সিয়াম দরজা খুলে দেয়। অদ্রিতাকে দেখে একগাল হেসে বলে, উফ অদ্রিতা, তুমি হচ্ছ চোখের শান্তি, তোমায় দেখলেই পরাণ জুড়িয়ে যায়। অদ্রিতা সিয়ামকে পাশ কাটিয়ে ভিতরে ঢুকতে ঢুকতে জবাব দেয়, সিয়াম ভাই, আমি আপনার আপন বোন। ফ্লার্ট করবেন না। সিয়ামের হাসিমাখা মুখখানা চুপসে যায়। হাত দ্বারা কপালে দুটো আঘাত করে উচ্চস্বরে বলে, ইয়া মাবুদ, এই ছিল আমার কপালে। হতে চাইলাম বর, বানিয়ে দিল আপন ভাই। এসব আমি
কেমনে সহ্য করব। অদ্রিতা হেসে ফেলে সিয়ামের কথা শুনে। অলস ভঙ্গিমায় সোফায় এসে বসে, হাতের ইশারায় সিয়ামকে ডাকে। নিজের পাশে বসতে বলে। ভদ্র ছেলে সিয়াম এসে বসে অদ্রিতার পাশে। ভাই উনি বলল অ্যাম ইয়োর হাজব্যান্ড। কেন বলল গো? কাহিনী কি? পাগল হলো কি না? আরে ধুর, ওই শালা পাগল। ছোটবেলায় তোমাদের বিয়ের কথা হয়েছিল, ও সেটাই ধরে পড়ে আছে। হে ভেবেছে তোমাকে বিয়ে করবে। পাগল ছেলে। ক্যাবলা মার্কা হাসি দিয়ে বলে সিয়াম। হতাশ অদ্রিতা দীর্ঘশ্বাস ফেলে বলে, পৃথিবীতে এত এত ভালো মানুষ থাকতো, আমার বিয়ের কথা কেন ওই হাতির সাথে হয়েছিল সিয়াম ভাই? সিয়াম সান্ত্বনা দেওয়ার ভঙ্গিমায় বলে, তুমি চাইলে হাতি ডিলিট করে সিয়ামকে সেভ করতে পারো, অপশন আছে। অদ্রিতা মুখ বাঁকায়। পাগলের থেকে হাতি ভালো নয় কি? তুমি আমায় পাগল বললে অদ্রিতা? না তো ভাই। কখন বললাম? আপনি আমার আপন ভাই, পাগল বলতে পারি। সিয়াম ঘোর প্রতিবাদের সুরে কিছু বলবে, তার আগে হুড়মুড়ে ঢুকে পড়ে আহাদ, আমান এবং ইভান। তাদের হাতে রয়েছে বিশাল সাইজের ব্যাগ। কৌতূহলী অদ্রিতা প্রশ্ন করে, ব্যাগে কি আছে? জবাব দেয় আমান, আজকে আফরারের বার্থডে তো, ওকে সারপ্রাইজ দিব। পরপরই ওরা কাজে লেগে পড়ে। অহনা অদ্রিজার কোলে বাচ্চা নিয়ে নিজে ওকে হাতে হাতে সাহায্য করে। আতিয়া বেগম শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। তার ছেলে কি এসব মানবে? করবে বার্থডে সেলিব্রেট? হয়তো করবে না। ঘন্টা লেগে যায় সাজানো শেষ হতে। আমান এবং আহাদ আতিয়া বেগমকে জোর করে কিচেনে পাঠিয়ে দেয়। তারা কেন কেক আনেনি। আতিয়া বেগম এর হাতে বানানো কেক দিয়ে আবরারের বার্থডে সেলিব্রেট করবে। কাজ শেষ, সকলে ক্লান্ত হয়ে ফ্লোরে বসে পড়ে। বাচ্চা কাঁদছে বিধায় অহনা তাকে নিয়ে নিজের কক্ষে বসে যায় দুধ খাওয়াতে। অদ্রিতা একখানা বেলুন ফুলানোর চেষ্টায় আছে। আমান বলে, অদ্রিতা তুমি কবিতা বলতে পারো? হ্যাঁ ভাইয়া, খুব পারি। এমনি কি মুখে মুখে কবিতা বানাতে পারি, শোনাবে একটা? আহাদ বলে, শোনাও তো দেখি। সোজা হয়ে বসা অদ্রিতা শুকনো কাশি দিয়ে গলা পরিষ্কার করে নেয়। তারপর বলে, আম পাতা জোড়া জোড়া, সিয়াম ভাইয়ের কপাল পোড়া, শেয়ালের ডাকে কুকুর নাচে, আহাদ ভাই আশায় বাঁচে, রাতের রং কালো, আমান ভাই খুবই ভালো, দূর আসমানে বক থাকে, ইভান ভাই কুকু কুক বলে ডাকে, মানুষ নাম তার দেখতেই হাতির বাচ্চা, সে আর কেউ নয় আমাদের আবরার চাচা। আতিয়া বেগম উচ্চস্বরে হেসে ফেলে অদ্রিতার কবিতা শুনে। আমান লাজুক হেসে অদ্রিতার পাশে বসে পড়ে। তাকে ভালো বলেছে মানে? অদ্রিতা তাকে ভালো লাগে। অহনা বাবুর নাম রাখা হয়েছে আহির। নামটা রেখেছে অহনার স্বামী হিমেল। এই মুহূর্তে বাবুকে কোলে নিয়ে তিনি বসে আছে ড্রয়িং রুমে এক কোনায়। ছেলে থেকে চোখ ফেরাচ্ছে না। অদ্রিতা অ্যানিকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে হিমেলের পাশে। ও মূলত গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে হিমেলকে। অদ্রিতা জেনেছে হিমেল সুইজারল্যান্ডে থাকতো। এখানে তার পরিবার। অবশ্যই তার জন্ম হয়েছে বাংলাদেশের রংপুর জেলায়। বাবা চাকরির খোঁজে পাড়ি জমিয়েছিল এই অদ্ভুত কান্ট্রিতে। তাছাড়া ছেলে এবং বউকে নিয়ে এসেছে। অহনা কেন এই লোকটাকে বিয়ে করলো? হাজার হাজার মাইল দূরত্ব, আগে কখনো কেউ কাউকে দেখেইনি। তারপর ওই লোকটি যেন ঘর ছেড়েছিল, একা একাই পাড়ি দিয়েছে সুইজারল্যান্ড। একবারও কি তার ভয় করেনি যদি লোকটা ভালো না হতো, যদি অহনাকে মেরে দিত? একবার সময় করে অহনাকে জিজ্ঞেস করবে, জানতে চাইবে তাদের প্রেমের কাহিনী। আরে অদ্রিতা, এখানে দাঁড়িয়ে আছো কেন? এসো এসো, কেক সাজাবে। আমার কথা বলতে বলতে অদ্রিতা ডান হাতখানা মুঠো পুরে নেয়। অদ্রিতা বক্তব্য না শুনে তাড়াহুড়ো টেনে নিয়ে যেতে থাকে তাকে। কেক ডেকোরেশন করছে সিহাম, তাকে বলে বলে দিচ্ছে আহাদ। ইভান ভিডিও করতে ব্যস্ত। বরাবরে ভিডিও ভালো করে ইভান। আমান ভাই হাত ছাড়ুন, খানিকটা শক্ত গলায় বলে অদ্রিতা। কথাখানা আমানের কর্ণক হয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দেয়। অনুশোচনা বোধটুকু ফুটে ওঠে মুখশ্রীতে। মজা করে, ঠিক আছে, কিন্তু সে মানে অদ্রিতা তার বন্ধুর বউ। সরি অদ্রিতা, কিছু মনে করো না, আমি তোমাকে বোনের চোখে দেখি। ইটস ওকে ভাইয়া, আমি কিছু মনে করিনি, চলুন। আনামকে এড়িয়ে এক প্রকার দৌড়ে সিয়ামের পাশে গিয়ে দাঁড়ালো অদ্রিতা। অ্যানিকে কোল থেকে নামিয়ে, বেশি মানুষ একদমই পছন্দ নয় অ্যানির, তাই অদ্রিতা থেকে ছাড়া পাওয়ার পরে দৌড়ে এদিক সেদিক যায় না। ঘামটি মেরে বসে থাকে মালিকের পায়ের কাছে। কেকের নাম লেখা নিয়ে বাদে বিপত্তি। সিয়াম লিখেছে সেটা একদমই ভালো হয়নি। হ্যান্ডরাইটিং ভালো নয় তার। গোটা কেকের সৌন্দর্য নষ্ট করে দিয়েছে।
নামখানা। সকলে বিরক্ত সিয়ামের প্রতি। আহাত চোখ পাকিয়ে বলে, বার লিখছো শালা, লেখা তোল, আমি লিখুম। ইভান ক্যামেরা ফেলে দিয়ে জাপটে জড়িয়ে ধরে আহাদের পা। কাঁদো কাঁদো স্বরে বলে, মাফ কইরা দে ভাই, তুই লিখিস না। তোর হাতের লেখা জঘন্যতম, আলটাপো ম্যাক্স। টিকটিকে হেসে উঠে সিয়াম। আহাত দাঁতে দাঁত চেপে লাথি মারে ইহানকে। ছিটকে ক্যামেরার কাছে গিয়ে পড়ে সে। আমান বলে, নামটা আদ্রিতা লিখুক, শুনেছি সুন্দরী মেয়েদের হাতের লেখা সুন্দর হয়। খুশিতে গদগদ হয়ে ওঠে অদ্রিতা। মুহূর্তে সিয়ামের হাত থেকে নিয়ে নেয় লেখার যন্ত্র এবং ফটাফট লিখে ফেলে, শুভ জন্মদিন আফরাত তাসনিন। ইচ্ছে ছিল হাতির বাচ্চা লেখা, কিন্তু আতিয়া বেগম সামনে দাঁড়িয়ে আছে বিদায় লিখতে পারে না। সবাই আদ্রিতার লেখা প্রশংসা করে। সমস্ত ডেকোরেশনের শেষ হওয়ার পর মুহূর্তে আবির্ভাব ঘটে আফরাত তাসনিনের। গম্ভীর মুখশ্রী তার, যেন হাসলে জরিমানা হয়ে যাবে। আতিয়া বেগম কাচুমাচু হয়ে দাঁড়ায়, নিজের মুখে লুকাতে ব্যস্ত যেন। এই বুঝি আবরার সব কিছু তছনছ করে দেবে। উচ্চস্বরে চিল্লে বলে ওঠে, এসব কে করেছে? আমার পছন্দ নয়, জানো না তোমরা তখন কি হবে? আতিয়াই বুঝি দোষী। আবরার ভাবতে তার মা এত সব কিছু আয়োজন করেছে, এখানে মেয়ের জামাই রয়েছে। আবরার যদি সকলের সামনে আতিয়াকে দুটো কথা শুনিয়ে দেয় তখন কি হবে? সহ্য করবে তিনি? তার এত সব ভাবনার মাঝে শুনতে পায় সকলে উচ্চস্বরে বলা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আবরার স্লোগানটি। শুকনো ঢোক গিলে আতিয়া ভয়াত্মক দৃষ্টিতে তাকিয়ে ছেলের মুখ পানে। আবরার চরম বিরক্ত, কপাল কুঁচকে ধীর গতিতে এগিয়ে যায়। অদ্রিতা ভেঙচি কাটে, সব কিছুতে লোকটাকে বাড়াবাড়ি। এত সুন্দর আয়োজন করেছে তারা, এ বড় কেক, এসব দেখে তো খুশি হওয়ার কথা। অদ্রিতার জন্মদিনে কখনই সেলিব্রেট করা হয়নি। বার্থডে উপলক্ষে এক টুকরো কেক অদ্রিতা কোনোদিনও চোখে দেখেনি। যখন মা বেঁচে ছিল তখন মা বলতো, সামনের বছর তোর বাবা বাড়ি আসলে বড় করে জন্মদিন সেলিব্রেট করব। আর মা মারা যাওয়ার পর বাবার প্রতি বছর জন্মদিনে কল দিয়ে বলে, সামনের বছর তোমার বার্থডেতে সেলিব্রেট করব। আচ্ছা অবধি সামনের বছর আসলো না। দীর্ঘ শ্বাস ফেল অদ্রিতা। এক পা দুপা করে আবরারের পাশে গিয়ে দাঁড়ায়। ফিস করে বলে, আমার মাকে কষ্ট দিয়ে একটা বাক্য উচ্চারণ করবে না। মনে চাইলে কেক কাটুন, না হলে মুখ বন্ধ রেখে কেটে পড়ুন এখান থেকে। ভুরু জোড়া কুচকে ফেলে আবরার। বাঁকা নয়নে এক পলক তাকায় অদ্রিতার পানে, পরপরই গম্ভীর স্বরে বলে ওঠে, আমি জন্ম নিয়ে পৃথিবীতে অষ্টম আশ্চর্যজনক কিছু হইনি। সো আমার বার্থডে এত ধুমধাম করা সেলিব্রেট করে কিছু নেই। ব্যাস। বক্তব্য শেষ করে বড় বড় পা ফেলে কেটে পড়ে ড্রয়িং রুমে থেকে। কাউকে কোনো কথা বলার সুযোগ দেয় না। হতাশ আহাত, আমান, সিয়াম এবং ইভান। তারা প্রতি বছর কোনো না কোনো সারপ্রাইজ প্ল্যানিং করে, আর তাদের প্ল্যানিং ভেস্তে দেয় আবরার তাসনিন। একেবারে নিজ কক্ষে পদচারণ করে দরজা আটকে দেয় বিকট শব্দে আবরার। কেঁপে উঠে ড্রয়িং রুমের উপস্থিত সকলে। আবারও চোখের কোণে অশ্রু জমে আতিয়া বেগমের। অহনা আহিকে কোলে নিয়ে বসেছিল স্বামীর পাশে। ভাইয়ের বিহেভিয়ার এ ভীষণ কষ্ট পায়। হিমেল হাত রাখে অহনার কাঁধে, সান্ত্বনার বাণী আউড়ে বলে, ইটস ওকে জান, মুড অফ করো না। অহনা হিমেলের পানে তাকিয়ে মলিন হাসে। এই মানুষটা আছে বলে অহনা পৃথিবীর সুখ খুঁজে পায়। এই একটা মানুষ অহনার জীবনে রাঙিয়ে দিয়েছে ভালোবাসা দ্বারা, মুছে দিয়েছে সকল জ্ঞানী দুঃখ, আর তাকে ছুঁতে পারে না। কিছু মুহূর্ত আগে আলো ঝলমল করা বাড়িটা এখন শুনশান নীরবতা ছেয়ে গিয়েছে। কোথাও কোনো জনমানব খুঁজে পাওয়া দেয়। অহনা তার সন্তান হিমেলের সাথে চলে গিয়েছে শ্বশুর বাড়িতে। এখানে আর হিমেল রাখবে না ওদের। আতিয়া বেগম গিয়েছে অহনার সাথে। মেয়েকে একা ছাড়লে মন সায় দিচ্ছে না তার। নাতিকে ছাড়া এক মুহূর্ত থাকার কথা ভাবতে পারে না। আমান, আহাত, ইভান চলে গিয়েছে যার যার বাসস্থানে। সিয়াম শপিং মলে গিয়েছে। যাওয়ার আগে অদ্রিতকে বলেছে সাথে যেতে, কিন্তু অদ্রিতা যায়নি। বর্তমান অদ্রিতা এবং অ্যানি বসে আছে ড্রয়িং রুমে। সামনে টিভি স্ক্রিনে চলছে মাই ফ্লুট মুভি। গভীর মনোযোগ দিয়ে মুভিখানা দেখছে অদ্রিতা। প্রায় শেষ পর্যায়ে চলে গিয়েছে। নিক এবং নোয়া গাড়িতে। নিক ড্রাইভ করছে এবং নোয়া পাশে বসে। ইংরেজিতে হিন্দি কোনো ভাষা বোঝা না অদ্রিতা, তবুও একটু একটু আন্দাজ করতে পারে। হট মুহূর্তে নোয়া নিকোলাইজের হাতের ওপর হাত রেখেছে। বিষণ্ণ স্বরে বলছে, আমি তোমার শতালো বোন। আমাদের সম্পর্ক মানবে না কেউ। তোমার বাবা, আমার মাকে কেউ মেনে নেবে না। সাথে সাথে নিকোলাস গাড়ি থামিয়ে ফেলে। সিট বেল্ট খুলে নোয়া গালে হাত রাখে এবং চুমুন এঁকে দেয় ঠোঁটে। একটু পরে উষ্ঠ ছেড়ে বলে, ভালোবাসি যদি গুনাহ হয়
থাক তাহলে আমি গুনাগাহ, পৃথিবীর সবচেয়ে বড় পাপী। ডায়লগ শেষ করে আবার চুম্বনে লিপ্ত হয়। অদ্রিতার গালে হাত দিয়ে গোটা ব্যাপারটা দেখে। আহারে কত ভালোবাসা, দেখেই পরাণ জুড়িয়ে যায়। হঠাৎ করে কেউ ধপ করে বসে পরে অদ্রিতার পাশে, গম্ভীর স্বরে বলে, এইসব সিন দেখে ফিলিংস আসে না? লিপ কিস করতে মন চায়? অদ্রিতা টিভির স্ক্রিনে নজর রেখে আনমনে বলে ওঠে, আমার ড্রিম এটা। কত স্বপ্ন দেখি আমি চুমো খাচ্ছি, ঠোঁটে চুমো খাওয়ার ফিলিং জানা বড্ড ইচ্ছা আমার। আমি বাকিটা শেষ করার আগে